আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। গত ক্লাসের পড়াগুলো পড়েছি তো? আচ্ছা, তা আমাদের বাড়ির কাজ কি দিয়েছিলাম? পার্ট 3, 4, 5 বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। মানব বসতি, তাহলে এখানে আমরা কি জানবো? যে মানব বসতি কখন থেকে কোন অঞ্চলে গড়ে উঠেছিল, বাংলাদেশের শাসকদের নাম, তারপরে কখন থেকে শাসন কাজ শুরু হয়েছিল, কোন শাসকের আমল থেকে, এবং আমাদের প্রত্নতাত্ত্বিক যে কিছু নিদর্শন সে সম্পর্কে জানব। তো চলো আমরা প্রথমে দেখি বসতিটা কখন থেকে শুরু হয়েছিল। প্রাচীনকাল থেকে বাংলাদেশের মানব বসতি শুরু হয়েছে প্রাচীন কাল থেকে। তো প্রাচীন কাল থেকে মানব বসতি শুরু হয়েছে। বর্তমান কালে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে, যেমন সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এ সকল অঞ্চলগুলো ছিল প্রাচীনতম ভূমি। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এগুলো ছিল কি প্রাচীনতম ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার ওয়ারী বটেশ্বর ছিল প্রাচীনতম ভূমি। তাহলে শিক্ষার্থী, এখানে আমরা কয়টা প্রশ্ন পেলাম? যে মানব বসতি শুরু হয়েছে প্রাচীনকাল থেকে, আর প্রাচীনতম ভূমি ছিল কি, কোথা থেকে, কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা। বেশ প্রাচীনতম ভূমি আমরা পেয়েছি। বেশ প্রাচীনতম ভূমিগুলো কি পেয়েছি? রাজশাহী, বগুড়া, দিনাজপুর, টাঙ্গাইল ও নরসিংদী জেলার কিছু অংশ। চট্টগ্রামের কোনগুলো? চট্টগ্রামের রাঙ্গামাটি, সীতাকুণ্ড। চট্টগ্রামের মধ্যে রাঙ্গামাটি, সীতাকুণ্ড, কুমিল্লার লালমাই, হবিগঞ্জের চুনারুঘাট এসব অঞ্চলে প্রাচীনকালের কিছু প্রাগৈতিহাসিক হাতিয়ার পাওয়া গিয়েছে। কি? চট্টগ্রামের চুনারুঘাট, সীতাকুণ্ড, তারপরে বরেন্দ্র, হবিগঞ্জের চুনারুঘাট, নরসিংদীর ওয়ারী বটেশ্বরে কিছু তোমার প্রাগৈতিহাসিক হাতিয়ার পাওয়া গিয়েছিল। হাতিয়ার তো বুঝি আমরা যা দিয়ে নিজেদের আত্মরক্ষা করা যায় বা যে কোনো কাজ করা যায়। তো সেই সময়ের হাতিয়ারগুলো কি ছিল? পাথর ও কাঠের হাত কুঠা, বাটালি ও তীরের ফলক। পাথর তো আমরা বুঝি, প্রাগৈতিহাসিক যুগটা কিন্তু একটা পাথরের যুগ। পাথর, হাত কুঠা ও বাটালি এসব ছিল সে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। প্রাগৈতিহাসিক যুগকে অনেকে আবার প্রস্তর যুগও বলেছে। প্রাগৈতিহাসিক যুগটা আবার প্রস্তর যুগ। এই প্রস্তর যুগের মানুষের জীবন কিরকম ছিল? তারা ছিল যাযাবর। যাযাবরটা আমি একটু বিশ্লেষণ করে বলি তোমাদের। যাযাবর হলো যে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে তাদের জীবনটা পরিচালনা করেছিল। এক স্থান থেকে অন্য স্থানে তারা কি করেছিল? ফলমূল সংগ্রহ করেছে। তাহলে আমরা যে প্রথম যে আলোচনাটুকু করলাম, মানব বসতি, প্রাচীনকালে মানব বসতি ছিল, প্রাচীনকাল থেকে মানব বসতি ছিল, কিন্তু সেটা আমরা কিভাবে জানলাম? প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মাধ্যমে। যেমন সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এগুলো ছিল প্রাচীনতম ভূমি। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ছিল প্রাচীনতম ভূমি। রাজশাহী, বগুড়া, দিনাজপুর, হবিগঞ্জ, চুনারুঘাট, নরসিংদী, ওয়ারী বটেশ্বরও কিছু প্রাগৈতিহাসিক হাতিয়ার পাওয়া গিয়েছে। সে সকল হাতিয়ারগুলোর নাম কি শিক্ষার্থীরা মনে আছে তোমাদের? একটু আগে বলেছি কি? পাথর, হাতকুটা, বাটালি। তো প্রাগৈতিহাসিক যুগকে আবার প্রস্তর যুগ বলা হয়। প্রস্তর যুগটা কি? সে সময় মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাযাবরভাবে জীবনযাপন করত। তাহলে আমরা প্রথম পাঠে কি পেলাম? যে মানুষের বসতি কখন স্থাপিত হয়েছে? প্রাচীনকাল থেকে। প্রাচীনতম ভূমি কোনটা ছিল? সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা। আবার বেশ কিছু প্রাচীনতম ভূমি ছিল। সেগুলো ছিল কি? দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, নরসিংদী, ওয়ারী বটেশ্বর। প্রাগৈতিহাসিক যুগের যে আমরা কিছু হাতিয়ার পেলাম সেগুলোর নাম কি ছিল? পাথর, হাতকুঠা ও বাটালি। প্রাগৈতিহাসিক যুগকে মানুষের প্রস্তর যুগও বলেছে। প্রস্তর যুগের মানুষের জীবনটা কিরকম ছিল? তাদের জীবন ছিল যাযাবর, এক স্থান থেকে অন্য স্থানে তারা কিভাবে জীবন সংগ্রহ করত? ফলমূল সংগ্রহ করে। এখানে কিন্তু আমাদের
জ্ঞানমূলক প্রশ্ন যদি আমি তোমাদের ক্লাসে তোমাদের দেখতাম বা তোমরা ক্লাসে থাকতাম, তাহলে এখনই কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন, 4-5টা প্রশ্ন আমি তোমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের কাছ থেকে আমরা উত্তরটা জানতে পারতাম। কিন্তু যেহেতু এখনো সেটা সম্ভব হয় নাই, তাহলে কিন্তু তোমরা এই বইটা অবশ্যই পড়বে। তাহলে আচ্ছা, আমাদের প্রথম ধাপটা শেষ হলো। পরের ধাপে আমরা কি যাবো? তাহলে এখানে বুঝলাম প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার পেলাম, কখন থেকে কোন অঞ্চলগুলো প্রাচীনতম ভূমি ছিল, দেশ প্রাচীনতম ভূমি ছিল, সেই সময়ে প্রস্তর যুগের মানুষ কিভাবে জীবনযাপন করত, তারা কিভাবে জীবনযাপন করত, তাদের জীবন কোনো একটা স্থবির মানে একটা এক স্থান থেকে অন্য স্থানে তারা ঘুরে ঘুরে বেড়াতো, তাদের জীবনটা পরিচালনা করতে কিভাবে, ফলমূল সংগ্রহ করে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার। তাহলে আমরা পরের অংশটাতে যাব। যখন প্রস্তর যুগের পর নরসিংদীর ওয়ারী বটেশ্বর, তোমরা দুটো নাম শুনেছ, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, সেই সময় থেকে তাম্র প্রস্তর যুগের গর্ভবসতির চিহ্ন পাওয়া গিয়েছে। ভারতবর্ষের আবার অনেক জায়গায় তাম্র প্রস্তর যুগের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু বর্তমান যে পাকিস্তানের হরপ্পা, মহেঞ্জোদারো, ভারতের লুথাল, কালীগঙ্গার প্রভৃতি স্থানেও যে নগর সভ্যতার আবিষ্কার হয়েছিল, কিন্তু সেটি ছিল সিন্ধু সভ্যতার ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা, ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। কিন্তু আমরা যেহেতু পড়বো আমাদের বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, তাহলে আমরা এখন বাংলাদেশের মানব বসতিটা তো কিছুটা বুঝলাম, প্রাচীনতম ভূমি কোনগুলা ছিল, বেশ প্রাচীনতম ছিল কোনগুলা। তাহলে এখন আমরা দেখব বাংলাদেশের মানব বসতির মধ্যে কার আমল থেকে বা কখন থেকে, কোন সময় থেকে বা কোন শাসন কাজটা কোন শাসকের আমল থেকে শুরু হয়েছিল, আমরা এখন সেটা জানি। ভারত উপমহাদেশের প্রথম যে নগর সভ্যতাটা আবিষ্কৃত হয়েছিল, তা থেকে বাংলাদেশের শাসন কাজের তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু দ্বিতীয় যে নগর সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল, সেটি কোথায়? সেটি হচ্ছে বগুড়ার বরেন্দ্রভূমি মহাস্থানগড়ে, বগুড়ার বরেন্দ্রভূমি মহাস্থানগড়ে আর নরসিংদীর ওয়ারী বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে। সেই মহাস্থানগড়ে প্রাচীন যে নগরটি গড়ে উঠেছিল, তার নাম ছিল পুণ্ড্রনগর। মহাস্থানগড়ে যে প্রাচীন নগরটি গড়ে উঠেছিল, তার নাম ছিল কি? পুণ্ড্রনগর। মহাস্থান, আমি একটু পরে লিখছি, মহাস্থানগড়ে প্রাচীন যে নগরটির নাম ছিল, তার নাম হচ্ছে পুণ্ড্রনগর। দেখো এখানে পুণ্ড্রনগর। এই পুণ্ড্রনগরকে শাসন কাজ করেছিলেন কে? অশোক, সম্রাট অশোক। পুণ্ড্রনগরটি শাসন কাজ করেছিল কে? যে মহাস্থানগড়ে এই খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পুণ্ড্রনগরটি গড়ে উঠেছিল। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পুণ্ড্রনগরটি গড়ে উঠেছিল। তোমরা আবার একটু লক্ষ্য করো, কোন শতকে পুণ্ড্রনগর গড়ে উঠেছিল? 4র্থ শতকে। 4র্থ শতকে, খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পুণ্ড্রনগরটি গড়ে উঠেছিল। ওয়ারী বটেশ্বরে প্রায় 2500 বছর প্রাচীন যে নগরটির নাম, সেই নগরটির নাম এখনো আমরা জানতে পারিনি। কিন্তু সেই সময়ে 16টি জনপদের নাম জানা যায়। সেই সময়ে 16টি জনপদ, সেই সময় দেখো আমি একটু বুকটা মুছে দিই, কিছু লেখা আছে আমার বুকে লিখতে হবে, মুছে দিই আমরা এটা। সেই সময় ওয়ারী বটেশ্বরে যে তোমার এই নগরটির নাম এখনো আমরা জানতে পারি, কিন্তু সেই নগরটি কত সালে গড়ে উঠেছিল? 2500 বছর, কি 2500 বছরের প্রাচীন নগরটি, এখন থেকে প্রায় 2500 বছর প্রাচীন নগরটির নাম আমরা কি ছিল সেটা জানতে পারিনি। কিন্তু সেই সময় জনপদগুলোকে 16টি ভাগে ভাগ করেছে। কতটি জনপদের নাম জানা গিয়েছিল? 16টি বিখ্যাত জনপদের নাম। তুমি একটু দেখো কতটি জনপদ ছিল? 16টি। 16টি বিখ্যাত জনপদের 16টি বিখ্যাত জনপদের নাম পাওয়া যায়। তাহলে সেই সময় কতটি জনপদের নাম পাওয়া যায়? 16টি। এই জনপদগুলো কিন্তু আমরা একটা রাষ্ট্র ছিল না। এই জনপদগুলো কি? এগুলো রাষ্ট্র ছিল না, এগুলো পৃথক পৃথক
ছিল না। পৃথক পৃথক ভাবে এগুলো কি হয়েছে, শাসন কাজ পরিচালনা হচ্ছে। মৌর্য যুগ থেকে পূর্ব রাজনৈতিক যে ইতিহাস আমরা কিছুটা জানি, সেই থেকে বর্তমান বাংলাদেশের অংশের যে শাসন কাজটা সেটা কোন যুগ থেকে শুরু হয়েছে, মৌর্য যুগ। কোন যুগ থেকে, মৌর্য যুগ থেকে। তাহলে আমরা আগে কি পেয়েছি, যে খ্রিস্টপূর্বে যে 4র্থ শতকে স্থাপিত হয়েছিল পুণ্ড্রনগর, সেটি কোথায়, পুণ্ড্রনগরটি স্থাপিত হয়েছিল বগুড়ায়। আর সেইখানে কি মহাস্থানগড়, মহাস্থানগড়ে কি পেয়েছি আমরা, ওয়ারী বটেশ্বর। তো বর্তমানে যে শাসন কাজটা ছিল বাংলাদেশে কার আমল থেকে শুরু হয়েছিল, মৌর্য যুগ থেকে। কোন যুগ, এখানে আবার একটা দেখো আমরা কি পেলাম, 16টি বিখ্যাত জনপদের নাম পেলাম। এখন বাংলাদেশের যে বর্তমান শাসন কাজটা সেটা কোন সময় থেকে শুরু, কোন যুগ থেকে শুরু হয়েছিল, মৌর্য যুগ থেকে। মৌর্য যুগ থেকে, এই মৌর্য যুগ থেকে শুরু হয়েছে বর্তমান বাংলাদেশে। তাহলে এই যুগে শাসক কে ছিলেন, সম্রাট অশোক। এই যুগে শাসক ছিলেন কে, সম্রাট অশোক। কি বলে দেখতে পাচ্ছ, সম্রাট অশোকের সময় থেকে মৌর্য সম্রাট কোন অংশটা শাসন করেছিলেন, পুণ্ড্রনগর। আমি কিন্তু বলেছি যে পুণ্ড্রনগরটি আবিষ্কৃত হয়েছে কত সালে, 4র্থ শতকে। এই পুণ্ড্রনগরটি শাসন করেছেন কে, মৌর্য সম্রাট। মানে এটা কাদের যুগটা ছিল, মৌর্য যুগ। মৌর্য সম্রাট অশোক শাসন করেছেন পুণ্ড্রনগর। তো এই মৌর্যদের প্রায়, তাদের মধ্যে আমার কিছুটা ধারণা ছিল যে মৌর্যরা প্রায় চট্টগ্রাম পর্যন্ত তাদের শাসন কাজটা বিস্তার করেছিল। এটা একটা প্রশ্ন হতে পারে, মৌর্যদের শাসন কাজটা কতটুকু পর্যন্ত, তাদের শাসন কাজটার যে সীমানা ছিল সেটা তারা কতটুকু পর্যন্ত করেছিল, চট্টগ্রাম পর্যন্ত। তাহলে মৌর্য সম্রাট, মৌর্য যুগের শাসক কে ছিলেন, সম্রাট অশোক। সম্রাট অশোক কতটুকু পর্যন্ত তার শাসন কাজ পরিচালনা করেছিলেন, চট্টগ্রাম পর্যন্ত। তাহলে আমরা এখানে আরো 2-3টা প্রায় ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে গেলাম, যে মহাস্থানগড় কোথায়, বগুড়া। সেই মহাস্থানগড়ে কত হাজার বছরের প্রাচীন যে নগরটির নাম সেটি কিন্তু আমরা এখনো জানি না। তবে বর্তমানের যে শাসন কাজটা বাংলাদেশের মানব বসতি বা রাজনৈতিক ইতিহাস যেটা আমরা পড়ছি, এর মধ্যে রাজনৈতিক ইতিহাসের মধ্যে থেকে কিন্তু আমরা প্রথম যে অংশটা সেটি কিন্তু সেই সময় শাসক কে ছিলেন, মৌর্য সম্রাট অশোক। তাহলে অশোক কোন অংশটা শাসন করেছিলেন, পুণ্ড্রনগর। তার কতটুকু পর্যন্ত শাসন কাজ বিস্তৃতি ছিল, চট্টগ্রাম। তাহলে চট্টগ্রাম পর্যন্ত সে শাসন কাজ করেছে। তারপরে মৌর্য যুগের পর ভারত উপমহাদেশে আবার অনেক অঞ্চলে আরেক রাজাদের শাসন কাজ ছিল, তারা কি, শুঙ্গ ও কুষাণ। এদের পর মৌর্যদের পর আরো শাসন করেছে কি রাজারা, শুঙ্গ ও কুষাণ, কুষাণ রাজবংশ। তোমরা একটু দেখো, শুঙ্গ ও কুষাণ, শুঙ্গ ও কুষাণ রাজবংশ শাসন করে। রাজবংশ কি করে, তুমি একটু দেখো হবে শিক্ষার্থীরা, রাজবংশ শাসন করে। তাহলে আমরা মৌর্য যুগ থেকে বাংলাদেশের শাসন কাজটা পেয়েছি। এই মৌর্য যুগের শাসক ছিলেন কে, সম্রাট অশোক। অশোক কতটুকু পর্যন্ত শাসন করেছেন সেটাও বলেছি। এই অশোক, মৌর্য যুগ সম্রাট অশোকের পর ভারত উপমহাদেশে কোন রাজবংশ শাসন করেছেন, শুঙ্গ ও কুষাণ রাজবংশ। এই বাংলাদেশের শুঙ্গ কুষাণ কিছুটা হলো আবার পোড়ামাটির ফলক আবিষ্কার হয়েছে, কিন্তু তাদের মধ্যে শাসন বিস্তারের তেমন কিছু আমরা জানতে পারি না। শাসন বিস্তার কি বুঝছো, যে আমরা সম্রাট অশোকেরটা পেয়েছি পুণ্ড্রনগর, চট্টগ্রাম, কিন্তু অশোকের পর যে শাসন কাজ পরিচালনা করেছিলেন শুঙ্গ কুষাণ, তারা কতটুকু করতে পেরেছিল সেই সম্পর্কে জানা যায় না। এখানে আরেকটা আমরা তথ্য পেয়েছি, পোড়ামাটি। পোড়ামাটি তো আমরা বুঝি পোড়া, যা পুড়িয়ে ফেলা হয়। মাটি কি, মাটিকে পুড়িয়ে যে তোমার ফলক তৈরি করা হয়, যেটা আমরা জানি পোড়ামাটির ফলক। আমরা সেটা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব যদি থাকে। তাহলে পোড়ামাটির ফলক যে আবিষ্কার হয়েছে, কিন্তু তাদের শাসন বিস্তারের তেমন কিছু আমরা জানতে পারিনি। তাহলে আমরা কি পেলাম, যে ভারত উপমহাদেশের প্রথম যে সভ্যতাটি ছিল তা থেকে আমরা বাংলাদেশের যে শাসন কাজ তেমন কিছু পাই। দ্বিতীয় নগর সভ্যতা থেকে আমরা কিছুটা পেয়েছি, যেমন মহাস্থানগড়ের মধ্যে থেকে বগুড়া শাসন কাজটা যেটা ছিল সেটা কে করেছে, বাংলাদেশের প্রথম মৌর্য যুগ থেকে। কোন যুগ থেকে, মৌর্য যুগ থেকে।
এই মৌর্য যুগের সম্রাট ছিলেন কে? অশোক। তিনি শাসন করেছেন কোন নগরটি? পুণ্ড্রনগর। আমি তোমাদের আলোচনার একটু মাঝখানে বলেছিলাম যে সেই সময়ে কতটি জনপদে বিভক্ত ছিল? 16টি। এই 16টি জনপদে পৃথক পৃথক রাষ্ট্র ছিল। সেই সময় কিন্তু একটা স্বাধীন কোনো রাষ্ট্র গঠন হয়নি, আলাদা আলাদা শাসন কাজটা চলছে। তো সেই শাসন তখন থেকে মৌর্য সম্রাট বাংলাদেশের প্রথম শাসন কাজ করেছিলেন কোন যুগ? মৌর্য যুগ। সম্রাটের নাম কি? সম্রাট আমরা বুঝি সম্রাট, রাজা, বাদশাহ, এরা যিনি শাসন কাজ পরিচালনা করেন। যেমন এখন আমাদের দেশে শাসক যিনি আছেন তাদের বলা হয় প্রধানমন্ত্রী। কিন্তু প্রাচীন কাল থেকে কিন্তু সম্রাট, রাজা, বাদশাহ, শাসক যিনি শাসন করেছেন এইগুলোই নাম ছিল। তাহলে মৌর্য সম্রাটের পর কিছু রাজবংশ শাসন করেছেন। আমরা এখানে কয়টা রাজবংশের নাম পেয়েছি? শুঙ্গ ও কুষাণ। কিন্তু তাদের রাজত্বকাল বা তাদের ক্ষমতা কতদিন ছিল সেই সম্পর্কে আমরা ইতিহাসে তেমন কিছু জানি না। তাহলে আমরা এখানে প্রথম মানব বসতির কিছুটা প্রাচীনতম ভূমি, বেশ প্রাচীনতম ভূমি, প্রাগৈতিহাসিক যুগের কিছুটা ইতিহাস, তারপর আমরা কিছুটা প্রাচীনতম যে নরসিংদী ওয়ারী বটেশ্বরে আমরা কিছুটা নিদর্শন পেয়েছি। তারপরে বর্তমান বাংলাদেশের শাসন প্রাচীনকাল থেকে বর্তমান তো বাংলাদেশ, সেটা প্রাচীনকাল থেকে যে যুগ শাসন করেছিল সেই যুগটি ছিল মৌর্য যুগ। এই যুগের পর কারা শাসন কাজ করেছে? শুঙ্গ ও কুষাণ রাজবংশ। তারপরে দেখো আমাদের পরে শুঙ্গ কুষাণ রাজবংশের পরে আসে গুপ্ত যুগ। গুপ্তরা মূলত ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলটা শাসন কাজ করেছে? উত্তরাঞ্চলে। গুপ্তরা ভারত উপমহাদেশের কোন অঞ্চলে শাসন কাজ করেছে? উত্তরাঞ্চলের শাসক ছিলেন। গুপ্তরা ছিলেন ভারত উপমহাদেশের উত্তরাঞ্চলের শাসক। গুপ্ত যুগ এরা শাসন কাজটা করেছিল কি? ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চল। তাহলে গুপ্তরা যে আমরা শুঙ্গ কুষাণের পর কার কথা পেলাম? গুপ্ত যুগ। এই গুপ্ত যুগে বাংলাদেশের উত্তরাংশে পুণ্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ ছিল। সেই প্রদেশটা ছিল কাদের শাসনাভুক্ত? গুপ্তদের। তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো তখন পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, হরিকেল প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। পরিচিত ছিল। তাহলে এখানে আমরা গুপ্ত রাজা শাসন করেছে, সেই শাসক কে ছিলেন? শশাঙ্ক। গুপ্ত যুগের শাসক যে করেছিলেন তার নাম কি? শশাঙ্ক। শশাঙ্ক কি করেছেন? গুপ্ত যুগের আবার শেষের দিকে বাংলাদেশের অঞ্চলের আরো কিছু রাজার নাম পাওয়া যায়। গুপ্ত যুগের শেষের দিকে বাংলাদেশের আরো কিছু রাজাদের নাম পাওয়া যায়। তবে এখানে আরেকটা কথা যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো কি তখন পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেল, বরেন্দ্র প্রভৃতি জনপদ নামে পরিচিত ছিল। বাংলাদেশের যে অংশটা সেই জনপদগুলোর মধ্যে নাম ছিল পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেল। তোমরা দেখো পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেল এই জনপদগুলো নাম ছিল। আমরা এখানে পেয়েছি যে 16টি জনপদে বিভক্ত ছিল। তো 16টি জনপদের মধ্যে বাংলাদেশের মধ্যে যে জনপদগুলো ছিল সেগুলি কি? পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেল। পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেল প্রভৃতি জনপদ। গুপ্ত শাসনের পর যে শাসন কাজটা এসেছে তার নাম হচ্ছে গুপ্ত পরবর্তী শাসক। গুপ্ত পরবর্তী যে গুপ্ত শাসকদের পর 7ম শতকে শশাঙ্ক নামে পরিচয় পাওয়া যায়। শশাঙ্ক নামে। এই শশাঙ্ক ছিলেন কোন যুগের শাসক? গৌড়ী। এটি কিন্তু হচ্ছে যে ভারত উপমহাদেশের প্রাচীনকালের যে শাসকটা ছিল এটা শাসন করার পর গুপ্ত যুগটা, কিন্তু গুপ্ত যুগে যাইয়া শশাঙ্ক কোন শতকে শাসন কাজ করেছিল সেটা কিন্তু বলি নাই। একটু দেখো শশাঙ্ক শাসন কাজ করেছেন 7ম শতকে। শশাঙ্ক এসেছে কি? 7ম শতকে। তাহলে আমরা
মৌর্যদের পর মৌর্য যুগের পর কি পেয়েছি? শুঙ্গ, কুষাণ। এরপরে পেলাম কি? গুপ্ত। তাহলে গুপ্ত যুগের মধ্যে যে শাসক ছিলেন শশাঙ্ক, তিনি কিন্তু যে পরবর্তী যে গুপ্ত শাসকটা আসছে সেই সময় থেকে তিনি ক্ষমতাটায় ছিলেন। তো তার শাসন কাজটা কত থেকে শুরু হয়েছে? সপ্তম শতক থেকে। তো সপ্তম শতক থেকে শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন? তিনি ছিলেন গৌড়ের শাসক। শশাঙ্ক ছিলেন গৌড়ের। শশাঙ্ক ছিলেন কি? গৌড়ের শাসক। শশাঙ্ক গৌড়ের শাসক। গৌড় রাজ্যটির শাসক ছিলেন শশাঙ্ক। শশাঙ্ককে কিন্তু তাহলে শশাঙ্ক কত শতকে শাসন করেছিলেন? সপ্তম শতকে। তিনি কোথাকার শাসক ছিলেন? গৌড়ের শাসক। তো তাকে গৌড়ের আবার প্রথম স্বাধীন শাসক বলা হয়। তাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। গৌড়ের প্রথম স্বাধীন শাসকের নাম কি? শশাঙ্ক। বা শশাঙ্ক কোন অংশটির প্রথম স্বাধীন শাসক ছিলেন? গৌড়ের। এখানে দুইটা প্রশ্নই হওয়া উচিত। একটা শাসকের নাম জানতে পারে, একটা স্থানের নাম। তাহলে কোথাকার? গৌড়ের। আমি এখন তোমাদের যে আলোচনাটা করলাম এর মধ্যে আবার একটু আমি তোমাদের জনপদগুলোর নাম বলছি। পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেন। এগুলি ছিল বাংলাদেশের মধ্যে প্রাচীন জনপদ। কিন্তু গুপ্ত পরবর্তী যে সময়টা সপ্তম শতক, সেই সপ্তম শতকে শাসন কাজ করেছিলেন কে? শশাঙ্ক। তাকে আবার প্রথম স্বাধীন শাসক হিসেবেও জানা যায়। শশাঙ্ককে প্রথম স্বাধীন শাসক হিসেবেও জানা যায়। তবে তার মৃত্যুর প্রায় 100 বছর প্রাচীন বাংলাদেশের কোনো স্থায়ী শাসকের তথ্য আমরা ইতিহাসে পাই না। কার মৃত্যুর পর? শশাঙ্কের মৃত্যুর পর। প্রায় সেই সময়ে 100টা বছর ছিল প্রায় অরাজকতা। অরাজকতা শব্দটিকে আমরা বুঝি যা সবলরা দুর্বলদের উপর জুলুম, অন্যায়, অত্যাচার, সেই যুগটাকে কিন্তু আবার বলা হয় ন্যাশনালের যুগ। তোমরা পরবর্তী ক্লাসে যখন আমরা তোমাদের পাবো তখন সময় থাকবে ক্লাসের অনেক বেশি। আমরা দেখা যায় পড়ার মাঝখানেও তোমাদের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু এখন যে আমরা অনলাইন ক্লাস তোমাদের পাচ্ছি না, এখন তোমরা যদি অনলাইন ক্লাসগুলো একটু দেখো তাহলে এই পড়াগুলোর মধ্যে কিন্তু কিছুটা হলেও তোমাদের উপকার হবে। তাহলে আমি আবার একটু আলোচনা করি যে শশাঙ্ক ছিলেন কি? গৌড়ের প্রথম স্বাধীন শাসক। শশাঙ্ক কোন শতকে ক্ষমতা? গুপ্ত পরবর্তী যুগের যে সময়টা সপ্তম শতক, সেই শতকে শশাঙ্ক দায়িত্ব পালন করেছিলেন। তবে তার মৃত্যুর পর 100 বছর কোনো স্থায়ী শাসক ছিল না। সেই সময়টা ছিল একটা অরাজকতা। এই অরাজকতার অবসান ঘটিয়ে আমি এখন আরেকটা রাজবংশে চলে যাব, তোমাদের আরেকটা রাজবংশের কথা বলব। সেই রাজবংশটা অবশ্য আমরা জানি পাল রাজবংশ। পাল রাজবংশ। কি? পাল রাজবংশ। এই পাল রাজবংশটার মধ্যে কে নেতৃত্ব দিয়েছিলেন? গোপাল। তার নাম কি? গোপাল। পাল রাজবংশ প্রায় শাসন করেছে 400 বছর। পাল রাজবংশরা শাসন করেছেন কত বছর? 400 বছর। তো এই পাল রাজবংশের শাসনকাল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। পাল রাজবংশরা শাসন করেছে কত? 750 থেকে 1161 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? গোপাল। এ বংশের প্রতিষ্ঠাতা ছিল কে? গোপাল। গোপাল তখন কলহ, নৈরাজ্য, হানাহানি তিনি কিছুটা হলেও অবসান করতে পেরেছেন। কি করেছেন? তাহলে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। তাহলে পাল রাজবংশের শাসনকাল কত ছিল? 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। পাল রাজবংশে প্রায় 400 বছরের শাসনামল বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প, কলা শিল্প অনেক উৎকর্ষ সাধন করেছে। তাহলে আমরা মৌর্য যুগ পেলাম। মৌর্য যুগের মধ্যে কাকে পেলাম? সম্রাট অশোক। সম্রাট অশোকের পর কে ক্ষমতায় আসছিল? অশোকের পর কারা শাসন কাজ করেছে? গুপ্তরা। এই গুপ্তদের পর কারা ক্ষমতায় আসছিল? পরবর্তী গুপ্ত। পরবর্তী গুপ্তের শেষ যে ছিলেন শশাঙ্ক শাসক,
তিনি প্রথম স্বাধীন শাসক ছিলেন, কিন্তু শশাঙ্ক তার মৃত্যুর পর বাংলায় নেমে আসে অরাজকতা। এই অরাজকতা তোমার মুক্ত করার জন্য তখন আরেকজন রাজার আবির্ভাব ঘটে, তার নাম হচ্ছে কি গোপাল। পালরা প্রায় 400 বছর শাসন কাজ করেছে। তো পাল রাজবংশের পড়াটা এমন একটা বিস্তৃত, তো সেটা যদি আমরা আগামী ক্লাসে আলোচনা করি তাহলে আরেকটু বেশি তোমাদের আমি আলোচনা করতে পারবো, বুঝাতে পারবো। তাহলে আমি আজকে যে টপিকটা আলোচনা করলাম সেটা আমি একটু মূল বিষয়গুলো তোমাদের এখন বলবো। যে বাংলাদেশের প্রাচীনতম ভূমি পেয়েছি, বাংলাদেশের মধ্যে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বা ঐতিহাসিক নিদর্শনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে তেমন কিছু পাই নাই, তবে যতটুকু পেয়েছি তার মধ্যে থেকে আমরা কয়েকটা শাসকের নাম পেয়েছি। যেমন মৌর্য যুগের শাসক সম্রাট অশোক। এই অশোকের শাসনকাল ছিল তোমার প্রায় কতটুকু পর্যন্ত? অশোক প্রায় একবারে চট্টগ্রাম পর্যন্ত কি করেছিলেন? তার শাসনাধীনে ছিলেন। তিনি পুণ্ড্রনগরও শাসন করেছেন। পুণ্ড্রনগর আর হচ্ছে কি চট্টগ্রাম পর্যন্ত মৌর্য শাসনাধীন ছিল। মৌর্যদের পর আবার কারা শাসন ক্ষমতায় এসেছিল? শুঙ্গ ও কুষাণ। তবে এ রাজবংশের শাসন কাজ আমরা ততটা বিস্তৃতি জানতে পারি না, শুধু আমরা পেয়েছি যে তারাও বাংলা শাসন কাজ করেছিল। তো শুঙ্গ কুষাণের পর আমরা মূলত কিছুটা গুপ্তরা ভারত উপমহাদেশ কিছুটা শাসন করেছে। গুপ্তদের পর থেকে আবার পরবর্তী গুপ্ত শাসন, সেই পরবর্তী গুপ্ত শাসকের যে শুরু হয়েছিল সেটা হচ্ছে কোন শতকে? সপ্তম শতকে। তো সপ্তম শতকে কে ছিলেন সেই শাসক? শশাঙ্ক। তো শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় একটু তোমার অরাজকতা আসে। সবলরা দুর্বলদের উপর অন্যায় অত্যাচার কলহ এগুলো তারা করে। তখন এই নৈরাজ্য ঘটাতে গিয়ে একজন যোগ্য শাসকের আবির্ভাব হল, আর সেই যোগ্য শাসকটি হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যতটুকু আলোচনা করলাম তোমরা একটু বাড়িতে পড়ো, কারণ যদি তোমরা না পড়ো এই আমাদের এতটুকু ক্লাসের মধ্যে তোমরা বুঝতে পারবে, তোমাদের একটু পড়তে হবে বাসায়। আর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমরা তোমাদের ক্লাসে পাবো, ক্লাসে পেলে তোমাদের আরো বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। তা আমাদের আগামী ক্লাসের যে বাড়ির পড়াটা থাকবে পাঠ 6, প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি, ধর্ম। তোমরা বাড়ির কাজ লিখো পাঠ 6, প্রাচীন বাংলাদেশের গৌরব। প্রাচীন বাংলাদেশের গৌরব। পাঠ 6, প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, অর্থনীতি, ধর্ম। প্রাচীন বাংলাদেশের গৌরব। দেখো গৌরবের মধ্যে কি পাবে? সমাজ, মানে প্রাচীন বাংলার সমাজ কেমন ছিল? সমাজ, ধর্ম, তারপর হচ্ছে কি অর্থনীতি। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, আমি আরেকটু তোমাদের আজকে যে পাল পড়ালাম, পাল শাসকদের পর কিন্তু আবার ক্ষমতা আসছে সেন। সেনরা কোথা থেকে আসছে? কর্ণাটক থেকে। তো এই গোপাল আর সেন এই দুইটা আমি আগামী ক্লাসে তোমাদের আরেকটু আলোচনা করব, কারণ এখানে আরো কিছু তথ্য আছে যা তোমাদের আমি জানাবো। গোপাল আর সেন। আর বাড়ির কাজ তোমাদের যেটা দিয়েছি প্রাচীন বাংলার গৌরব, প্রাচীন বাংলাদেশের গৌরব, সমাজ, ধর্ম, অর্থনীতি এ সম্পর্কে তোমরা একটু পড়বা। আর অনলাইন ক্লাসগুলো অবশ্যই দেখবা। আর যেহেতু এখন করোনাকালীন সময়, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।